পৃথিবীতে এমন একটি নদী আছে যেটা উল্টো দিকে বয়ে যায়, এমন একটি মরুভূমিতে বরফ পড়ে, এমন একটা পাহাড় আছে যেটি প্রতি বছর একটু একটু করে বড় হচ্ছে, আবার এমন একটি জায়গাও আছে যেখানে একদিনে 4টি ঋতু অনুভব করা যায়। ভাবছেন এগুলো সিনেমার গল্প? একদমই না, সব কিছুই বাস্তব। আজ আমরা পৃথিবীর এমন 20টা অবিশ্বাস্য ভৌগোলিক তথ্য জানব যেগুলো জানার পর পৃথিবীকে আপনি আর আগের মতন করে দেখবেন না। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের তথ্যটা শুনে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে বেড়াবো পুরো পৃথিবী জুড়ে, আফ্রিকার মরুভূমি থেকে শুরু করে হিমালয়ের চূড়া পর্যন্ত। তাহলে প্রস্তুত তো? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, কারণ এমন আরও দুর্দান্ত জিওগ্রাফি ডকুমেন্টারি নিয়মিত আসতে চলেছে। চলুন তাহলে শুরু করা যাক প্রথম তথ্য দিয়ে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় আর গরম মরুভূমি সাহারাতেও কখনো কখনো বরফ পড়ে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সাহারা মরুভূমি মানেই আমরা ভাবি শুধু বালি আর প্রচণ্ড রোদ, কিন্তু মাঝে মাঝে সেখানকার তাপমাত্রা এতটাই নিচে নেমে যায় যে বরফ পড়ে যায়। এর কারণ হলো রাতের বেলা মরুভূমির বালি খুব দ্রুত তাপ হারিয়ে ফেলে, ফলে তাপমাত্রা হঠাৎ অনেকটাই কমে যায়। 2018 সালে সাহারার একটা অংশে বরফ পড়েছিল, আর সেই দৃশ্য দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। কিন্তু এখানে শেষ নয়। একদিকে যেমন সাহারায় বরফ পড়ে, ঠিক তেমনই রাজস্থানের থর মরুভূমিতেও শীতকালে তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি চলে যায়। তাহলে বুঝতেই পারছেন, মরুভূমি মানেই শুধু গরম নয়। এবার আসল অবাক করার বিষয়টা শুনুন। আন্টার্কটিকা মানেই আমরা ভাবি বরফের দেশ, কিন্তু জানলে অবাক হবেন। বৈজ্ঞানিকভাবে আন্টার্কটিকাতে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি বলা হয়। কারণ কি জানেন? মরুভূমির সংজ্ঞা হলো যেখানে খুব কম বৃষ্টিপাত হয়, আর আন্টার্কটিকায় বছরে খুব সামান্য পরিমাণ বরফ বা বৃষ্টি পড়ে। তাই সাহারার চেয়েও আন্টার্কটিকার আকারে অনেক বড় একটা মরুভূমি। এই তথ্যটা শুনে গুগল ম্যাপও হয়তো একবার ভাববে আমি এতদিন কি দেখাচ্ছিলাম। এবার চলুন যাই দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে। আপনি কি জানেন আমাজন জঙ্গল নিজেই নিজের বৃষ্টি তৈরি করে? হ্যাঁ, এখানে এত বেশি গাছপালা আছে যে গাছগুলো থেকে প্রচুর বা জলীয় বাষ্প বাতাসে ছড়িয়ে পড়ে। সেই বাষ্প থেকেই মেঘ তৈরি হয়, আর সেই মেঘ থেকেই বৃষ্টি হয়। এটাকে বলা হয় জঙ্গলের নিজস্ব জলচক্র। অর্থাৎ আমাজন শুধু বৃষ্টির ওপর নির্ভর করে না, বরং নিজেই বৃষ্টি তৈরি করে ফেলে। কিন্তু এখানেই আসল চিন্তার বিষয়, এই জঙ্গল যদি কমতে থাকে তাহলে এই প্রকৃতির জলচক্রেও ভেঙে পড়তে পারে, আর এর প্রভাব পড়বে পুরো পৃথিবীর জলবায়ুর ওপর। এবার আসি এমন একটি তথ্যে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, প্রতি বছর সামান্য একটু একটু করে বড় হচ্ছে। কিন্তু কেন? আসলে ভারতীয় টেকটনিক প্লেট আর এশিয়ান টেকটনিক প্লেট একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। এই দুটো প্লেট একে অপরকে ঠেলে দিচ্ছে, আর তার ফলে হিমালয় পর্বতমালা প্রতি বছর কয়েক মিলিমিটার করে উপরে উঠে যাচ্ছে। আপনি কি জানেন এই গতিতে চললে কয়েক লক্ষ বছর পর এভারেস্ট আরও অনেক উঁচু হয়ে যাবে? ভাবতে পারছেন, একটা পাহাড় নিজে থেকেই বড় হচ্ছে। এবার চলুন মধ্যপ্রাচ্যে, ইসরায়েল আর জর্ডানের মাঝে অবস্থিত ডেড সি বা মৃত সাগর। এখানে একটি আশ্চর্য জিনিস ঘটে। এই জলে আপনি ডুবতে পারবেন না, শুয়ে থাকলেও আপনি ভেসে থাকবেন। কিন্তু কেন এমন হয়? আসলে ডেড সি এর জলে নুনের পরিমাণ সাধারণ সমুদ্রের চেয়েও প্রায় 10 গুণ বেশি। এই বেশি ঘনত্বের জন্যই মানুষের শরীর সহজেই জলে ভেসে থাকে। এবার প্রশ্ন হলো, তাহলে এখানে কি মাছ থাকে? উত্তর হলো না। এত বেশি নুনের কারণে এখানে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতেই পারে না, তাই এর নাম দেওয়া হয়েছে মৃত সাগর। আচ্ছা, এবার একটা হাসির কথা বলি। এই ডেড সিতে সাঁতার শেখার দরকারই নেই। জলে নামলেই আপনি ভেসে যাবেন। মনে হবে যেন প্রকৃতি নিজেই আপনার জন্য লাইফ জ্যাকেট রেখে দিয়েছে।
চলুন এবার যাই আইসল্যান্ডে। এই দেশটার নাম আইসল্যান্ড মানে বরফের দেশ, কিন্তু জানলে অবাক হবেন এখানে বরফের নিচেই লুকিয়ে আছে অনেক আগ্নেয়গিরি বা ভলক্যানো। হ্যাঁ, একদিকে গ্লেশিয়ার আর অন্যদিকে নিচেই আগুন। এই বিরল সংমিশ্রণকে বলা হয় ফায়ার অ্যান্ড আইস। যখন এই আগ্নেয়গিরিগুলি জেগে ওঠে তখন উপরের বরফ গলে গিয়ে বিশাল বন্যা হয়ে যায়। একে বলা হয় ইয়াকুল হালুপ। কিন্তু এখানেই শেষ নয়। এই একই কারণে আইসল্যান্ডের প্রচুর প্রাকৃতিক গরম জলের ঝর্ণা বা হট স্প্রিং পাওয়া যায়, যেখানে মানুষ শীতের মধ্যেও আরামে স্নান করতে পারে। এবার আসি আমাদের নিজেদের দেশের গর্বের কথা, সুন্দরবন। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ জুড়ে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল। এখানকার গাছগুলি এমনভাবে তৈরি হয়েছে যে এরা নোনা জলেও বেঁচে থাকতে পারে। এই জঙ্গলে একমাত্র জায়গা যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার সাঁতার কাটতে পারে। আপনি কি জানেন সুন্দরবনের এই ম্যানগ্রোভ গাছগুলো উপকূলকে ঝড় আর সাইক্লোন থেকে রক্ষা করে? এটা প্রকৃতির নিজের তৈরি একটি প্রাচীর। এবার চলুন রাশিয়া। বৈকাল হ্রদ পৃথিবীর সবচেয়ে গভীর মিষ্টি জলের হ্রদ। এর গভীরতা প্রায় 1600 মিটারেরও বেশি। শুধু তাই নয়, পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় 20% জল এই একটি হ্রদের মধ্যেই জমা আছে। কিন্তু কেন এত গভীর? আসলে এই হ্রদটি তৈরি হয়েছে একটা টেকটনিক ফাটল বা রিফটের ওপর। এই ফাটল এখনও ধীরে ধীরে বড় হচ্ছে। তাই বৈজ্ঞানিকরা বলেন ভবিষ্যতে এই হ্রদ একদিন সমুদ্রে পরিণত হতে পারে। এবার একটা মজার তথ্য বলি। গ্রিনল্যান্ড নাম শুনলে মনে হয় সবুজে ভরা একটি দ্বীপ, কিন্তু আসলে এই দ্বীপের প্রায় 80% জায়গা বরফে ঢাকা। তাহলে নাম গ্রিনল্যান্ড কেন রাখা হলো? ইতিহাস বলে প্রায় 1000 বছর আগে এক ভাইকিং নেতা মানুষদের এই দ্বীপে আকৃষ্ট করার জন্য এই নাম দিয়েছিলেন। এটাকে বলা যায় পৃথিবীর প্রথম মার্কেটিং ট্রিক। সত্যি বলতে এই তথ্যটা শুনলে মনে হয় গ্রিনল্যান্ডের নামকরণ কমিটি একটু বেশি আশাবাদী ছিলেন। চলুন এবার যাই অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। এটা এতটাই বিশাল যে মহাকাশ থেকেও এটাকে দেখা যায়। এটা তৈরি হয়েছে লক্ষ লক্ষ ছোট ছোট প্রাণী দিয়ে, যাদের বলা হয় কোরাল পলিপস। কিন্তু আসল চিন্তার বিষয়, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর এর ফলে এই প্রবালগুলির রং হারিয়ে সাদা হয়ে যাচ্ছে। একে বলা হয় কোরাল ব্লিচিং। তাই এই আশ্চর্য জিনিসটাকে বাঁচিয়ে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার আসি সাগরের কথায়। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান এতটাই বিশাল যে পৃথিবীর সব মহাদেশগুলি একসাথে করলেও এর মধ্যে জায়গা হয়ে যাবে। ভাবতে পারছেন, একটা মাত্র সাগর গোটা পৃথিবীর সব স্থলভাগের চেয়েও বড়। এবার প্রশ্ন হলো, এত বড় সাগরের তলদেশে কি আছে? বিজ্ঞানীরা বলেন চাঁদের পৃষ্ঠের চেয়েও আমরা প্রশান্ত মহাসাগরের তলদেশ সম্পর্কে কম জানি। এখনও এর অনেকটাই অজানা রয়ে গেছে। চলুন এবার আফ্রিকায়। নীল নদ বা নাইল নদী পৃথিবীর সবচেয়ে লম্বা নদীগুলির মধ্যে একটি। এই একটি নদী মিশরের মতন একটি মরুভূমি দেশকে সবুজ করে রেখেছে। নীল নদের দুই পাশেই শুধু কৃষিকাজ সম্ভব, বাকি জায়গা পুরোটাই মরুভূমি। আপনি কি জানেন প্রাচীন মিশরীয় সভ্যতা পুরোপুরি এই নদীর ওপর নির্ভরশীল ছিল? নদীর বন্যার সময় যে পলিমাটি জমা হতো সেটাই তাদের চাষের জমিকে উর্বর করে তুলত। এবার একটা গর্বের তথ্য বলি। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জায়গা আমাদের এই ভারতেই আছে। মেঘালয়ের মৌসিনরাম আর চেরাপুঞ্জি, এই দুটো জায়গা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এখানে বছরে প্রায় 11,000 মিলিলিটারেরও বেশি বৃষ্টি হয়। কিন্তু কেন এখানে এত বৃষ্টি হয়? আসলে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প খাসি পাহাড়ে এসে বাধা পায়, আর তখনই প্রবল বৃষ্টি হয়ে যায়। ভাবতে পারছেন, পৃথিবীর সবচেয়ে ভেজা জায়গাটা আমাদের দেশেই রয়েছে। এই তথ্যটা শুনলে বলতেই হয়, মেঘালয়ে ছাতা না নিয়ে বের হওয়া মানে সরাসরি বিপদ ডেকে আনা। এবার চলুন এমন একটা তথ্যে যেটা শুনলে আপনার ভয়ও লাগতে পারে। প্রশান্ত মহাসাগরের চারপাশে একটা বিশাল অঞ্চল আছে যাকে বলা হয় রিং অফ ফায়ার। এই এলাকায় পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি অবস্থিত। এখানেই সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। কিন্তু কেন এখানে এত বেশি? কারণ এখানে অনেকগুলি টেকটনিক প্লেট একে অপরের সাথে মিলিত হয়েছে। এই প্লেটগুলির সংঘর্ষেই তৈরি হয় ভূমিকম্প আর আগ্নেয়গিরির বিস্ফোরণ। এবার চলুন পেরুতে। এখানে আছে রেইনবো মাউন্টেন,
যাকে বলা হয় ভিনিকুঙ্কা। এই পাহাড়ের গায়ে লাল, হলুদ, সবুজ, বেগুনি রঙের স্তর দেখা যায়। এটা কোনো কৃত্রিম রং নয়, একদম প্রাকৃতিক। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ লক্ষ লক্ষ বছর ধরে জমা হয়ে এই রঙিন স্তর তৈরি করেছে। আপনি কি জানেন প্রতিটি রঙের পেছনে আলাদা আলাদা খনিজ আছে? লাল রঙের জন্য দায়ী আয়রন অক্সাইড, আর সবুজের জন্য দায়ী ক্লোরাইড নামের খনিজ। এবার আসি এমন একটা তথ্যে যেটা অনেকেই জানেন না। পৃথিবী কিন্তু আসলে পুরোপুরি গোল নয়, এটা একটু চাপা, মানে উত্তর ও দক্ষিণ মেরুতে একটু চ্যাপ্টা আর মাঝখানে বিষুবরেখার কাছে একটু ফোলা। এই আকৃতিকে বলা হয় জিওয়েড। কিন্তু কেন এমন হয়? পৃথিবীর নিজের অক্ষে ঘোরার সময় যে গতি তৈরি হয় তার কারণেই মাঝখানের অংশ একটু ফুলে থাকে। তাই বিষুবরেখায় দাঁড়ালে আপনি পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর চেয়ে একটু বেশি দূরে থাকবেন। এবার চলুন এমন একটা তথ্যে যেটা আমাদের দেশেও ঘটেছে। নদী কিন্তু সবসময় একই পথে বয়ে যায় না, মাঝে মাঝে নদী নিজের পথ বদলেই ফেলে। একে বলা হয় রিভার কোর্স চেঞ্জ। নদী বন্যা, পলি জমা বা ভূমিকম্পের কারণে এমনটা হতেই পারে। আপনি কি জানেন আমাদের কোশি নদী, যাকে বলা হয় বিহারের দুঃখ, এটা এতবার নিজের গতিপথ বদলেছে যে একে নদীর বদলে যাওয়া মানচিত্র বলা যায়। এবার আরেকবার ফিরে আসি হিমালয়ে। আমরা আগেই জেনেছি এভারেস্ট বড় হচ্ছে, কিন্তু আসলে পুরো হিমালয় পর্বতমালায় এখনও ধীরে ধীরে উপরে উঠছে। এটা পৃথিবীর সবচেয়ে নতুন আর সবচেয়ে সক্রিয় পর্বতগুলির মধ্যে একটি। কিন্তু এখানেই শেষ নয়। এই একই কারণে হিমালয় অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়, কারণ ভারতীয় প্লেট প্রতি বছর এশিয়ার প্লেটের দিকে এগিয়ে যাচ্ছে। এবার চলুন এমন একটি জায়গায় যেখানে মানুষ থাকে কিন্তু গরম প্রায় অসহনীয়। ইথিওপিয়ার দালোল অঞ্চলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গরম বসবাসযোগ্য জায়গা। এখানে গড় তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। আপনি কি জানেন এই জায়গাটা একদম একটা আগ্নেয়গিরির কাছে অবস্থিত, আর এখানকার মাটিতে রঙিন সালফার আর মিনারেলের স্তর দেখা যায়, যা দেখতে অনেকটা অন্য গ্রহের মতন লাগে। আর এবার আসি সর্বশেষ তথ্যে, যেটা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। মহাদেশগুলি কিন্তু স্থির নয়, এগুলো প্রতিনিয়তই নড়াচড়া করছে। একে বলা হয় কন্টিনেন্টাল ড্রিফট। প্রায় 25 কোটি বছর আগে সব মহাদেশ একসাথে জোড়া ছিল, যাকে বলা হতো প্যানজিয়া। তারপর ধীরে ধীরে এগুলি আলাদা হয়ে গিয়ে আজকের অবস্থানে চলে এসেছে। কিন্তু এখানেই শেষ নয়, এই গতি এখনও চলছে। প্রতি বছর মাত্র কয়েক সেন্টিমিটার করে, মানে ভবিষ্যতে কোটি কোটি বছর পর মহাদেশগুলির আকৃতি একদম বদলে যাবে। তো বন্ধুরা, দেখলেন তো পৃথিবী আসলে কতটা আশ্চর্যজনক একটি গ্রহ। এখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে অবিশ্বাস্য সব রহস্য। পৃথিবী যতটা বড়, তার রহস্য তার থেকেও অনেক বড়। আর হয়তো পরের বার আপনি যখন মানচিত্রের দিকে তাকাবেন, তখন এই পৃথিবীকে একদম নতুন চোখে দেখবেন। আপনার সবচেয়ে অবাক করা তথ্যটা কোনটা ছিল কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।